আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। ভেবেছিলাম 1 বছরে পরিস্থিতি পাল্টে যাবে, এদিকে মা সুস্থ হয়ে যাবে আর ওদিকে তোমার রাগও কমে যাবে। যেভাবেই হোক মানিয়ে নেব তোমাকে। নিজেকে বুঝ দিতাম এই বলে যে দোষ আমারও আছে, তাই চারিদিকে এত বিচ্ছিন্নতা। কিন্তু সব উলটপালট হয়ে গেল। চোখের পলকে সব হারিয়ে বসলাম। একদিকে তুমি হারিয়ে গেলে আর আরেকদিকে মাকেও হারিয়ে ফেললাম। সব দিক সামলে নিতে গিয়ে কাউকেই ধরে রাখতে পারলাম না। কথা বলতে বলতে ক্ষীণ হয়ে এলো জাগ্রতর কণ্ঠস্বর, অস্পষ্ট হয়ে এলো দৃষ্টি। নিসান, আখি আর বিলাসী দেবীর মন ও চেহারার অভিব্যক্তি নরম হলেও ফাল্গুনীর মুখাবয়ব দেখে বোঝা যাচ্ছে না ভেতরের চলমান মনোভাব কি তার। তবে সুরত পর্যবেক্ষণ করে ভাবুকতার খোঁজ অবশ্যই পাওয়া গেল। ফাল্গুনী কিছু ভাবছে। ভেবেচিন্তে জাগ্রতকে জিজ্ঞেস করল, আপনার মা কি এখনও অসুস্থ? মানে আগের চেয়ে অনেক বেশি নাকি? সেপারেশনের পর থেকে মা আমার বিয়ে নিয়ে প্রচুর পরিমাণে উত্তেজিত হয়ে পড়েছিল। প্রথম কয়েকদিন কোনোভাবে পাশ কাটিয়ে এড়িয়ে চললেও একদিন ধরে বেঁধে বিয়ের জন্য চাপ দিতে থাকে। ফাল্গুনীর খোঁজ না পেয়ে এমনিতেই মাথা ঠিক ছিল না, তাই আমিও রাগের বশে উত্তেজনায় হিতাহিত জ্ঞানশূন্য হই আর মাকে মুখের উপর কথা শুনিয়ে দিই। আমার এমন খেই হারানো বিচ্ছিন্ন জীবনের জন্য দায়ী করি মাকে। কথা শোনাই অনেক। তারপর মায়ের অসুস্থতা বেড়ে যায়, হাইপার হয়ে যায় আর অসুস্থ হয়ে পড়ে। মাকে ডাক্তারের কাছে নিলে ডাক্তাররা ভর্তি করানোর উপদেশ দিয়ে বলেন মায়ের মানসিক অবস্থা একটুও ভালো নয়, তাই ভর্তি করিয়ে চিকিৎসা চালিয়ে নেওয়াই মঙ্গলজনক হবে। এমন অবস্থায় বাড়িতে থাকাটা মায়ের জন্য ঝুঁকিপূর্ণ হবে এবং অন্যদের জন্য। ডাক্তারের কথা অনুযায়ী ভর্তি করাই মাকে হসপিটালে। তার 3 দিন পর হঠাৎ খবর পাই মা ব্রেইন স্ট্রোক করে মারা গেছে। মা আর বেঁচে নেই। ব্যাস কয়েকদিনের ব্যবধানে হারিয়ে ফেলি সব। যেই মায়ের জন্য তোমাকে হারালাম সেই মাকেও ধরে রাখতে পারলাম না। হারিয়ে ফেললাম মাকে। নিঃস্ব কাঙ্গাল হয়ে গেলাম একলা আমি। জাগ্রতর মায়ের মৃত্যুর কথা শুনে সবাই চমকে উঠল। বিলাসী দেবীর বুকে এক ভারী পাথরের ঠাঁই হল। ভারী আবহাওয়া বলিল মন মস্তিষ্ক সবটা জুড়ে। এতদিন তিনি তার স্বামীর মৃত্যুর জন্য 3 জন মানুষকে নিজ মনে দায়ী ভেবে গেছেন, আর তাতে প্রথম অবস্থানে ছিল জাগ্রতর মা। ফাল্গুনী ফিরে এলে ওর মুখ থেকে জাগ্রতর মায়ের ব্যবহার, আচার আচরণ সম্পর্কে শোনার পর এমনিতেই ঘৃণা জন্মে গেছিল জাগ্রতর মায়ের ওপর। তার মেয়ের গায়ের রং চাপা শ্যামবর্ণের আর সাংসারিক কাজকর্ম সুনিপুণভাবে জানত না, তাই জাগ্রতর মায়ের কাছে এত অপছন্দের হওয়াটা তার মোটেও ভালো লাগত না। আবার নাতি নাতনিও জলদি চাইতেন তিনি। কোনো মানুষকে কেন তার গায়ের রং আর সাংসারিক কাজকর্মের যোগ্যতা দিয়ে শতভাগ বিবেচনা করা হবে? কাজের অজ্ঞতা কি আর কারো সর্বদা থাকে? আর বাহ্যিক সৌন্দর্যই কি জীবনের সব? তাছাড়া ফাল্গুনী তো আর কুৎসিত নয়, চেহারা কি সুন্দর, হাতে আঁকা আলপনার মতো নিখুঁত। আর তারা তো আর তাদের মেয়েকে জোর করে তাদের ছেলের সাথে বিয়ে দেননি। ছেলের বাড়ির লোকের মতামত আর ছেলের বাবার অসুস্থতার জন্যই বিয়েটা হয়েছিল। তবুও জাগ্রতর মায়ের অমন বিষাক্ত আচার আচরণ তাকে খুব যন্ত্রণা দিত। সবচেয়ে বেশি যন্ত্রণা দিত ফাল্গুনীর বাবার কষ্ট। রোজ গুমড়ে গুমড়ে কষ্ট পেয়েছেন মেয়ের জীবনের কাটাছেঁড়া হাল দেখে। নিজেকে দায়ী করে গেছেন সব সময়। কিন্তু আজ জাগ্রতর কথা শুনে তার মনে হচ্ছে জাগ্রতর মা আগে থেকেই মানসিকভাবে অসুস্থ ছিল, তাই তার ব্যক্তিত্ব ছিল অমন কাটার মতো। দ্বিতীয় ও তৃতীয় দোষী ভাবতেন জাগ্রত আর ফাল্গুনীকে। তার ধারণায় দুজনেই সমান দোষী ছিল। নিজেদের সম্পর্কের ব্যর্থ পরিণতির কারণ হিসেবে দুজনেই সমান পরিমাণ দায়ী ছিল বলে তিনি মনে করতেন, আর বিশ্বাস করতেন স্বামী স্ত্রী নিজেরা ঠিক থাকলে কোনো তৃতীয় ব্যক্তির সাধ্যে নেই সেই স্বামী স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরানোর। আর মাঝখান থেকে প্রাণ হারিয়েছে তার স্বামী। স্বামী হারিয়ে বিধবা হয়েছেন তিনি। এসব ভাবনা চিন্তা নিয়ে ফাল্গুনীকে এতদিন দূরে সরিয়ে রেখেছিলেন তিনি, আর মনে মনে ঘৃণা করে গেছেন জাগ্রত ও তার মাকে। আজকে সব উলটপালট হয়ে গেল। আজকে সবটাই পরিস্থিতির শিকার বলে মনে হচ্ছে, যেন প্রকৃতির খেলা ছিল সব। এদিকে ফাল্গুনীও জাগ্রতর মায়ের মৃত্যুর কথা হজম করতে পারল না। তাও আবার মানসিকভাবে এতটাই অসুস্থ ছিলেন যে ব্রেইন স্ট্রোক করেই মারা গেলেন তিনি। যদি সত্যিই তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন, তাহলে জাগ্রতর সামনে একরকম আর আড়ালে ফাল্গুনীর সামনে আরেক রকম ব্যবহার করতেন কেন? অসুস্থতায় কেউ এমনটা কি করে করতে পারে? তাও আবার পুরোপুরি সুস্থ স্বাভাবিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে নিতেন জাগ্রতর জীবন থেকে তাকে সরিয়ে দেওয়া আর নতুন করে জাগ্রতকে বিয়ের পিঁড়িতে বসানো নিয়ে। এসবও কি তবে মানসিক অসুস্থতার জন্যই করতেন? তাহলে কি ভুলটা তারই ছিল? তার কি তাহলে জাগ্রতর কথা বিশ্বাস করে তার মায়ের অসুস্থতার কথা বিশ্বাস করা উচিত ছিল? নিজের ভুল আর জেদের বশেই কি তবে সব হারালো?
এমন হাজারো প্রশ্ন আর আক্ষেপ বাসা বাঁধল ফাল্গুনীর মনের কোণে। বিশ্বাস হয়েও হতে চাইছে না, সবটাই কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে, আবার বিশ্বাসও করতে ইচ্ছা করছে। সবটাই ঘোলাটে কাদা জল হয়ে রইল। নিসান জাগ্রতর পেছনে দাঁড়িয়েছিল। সবাইকে নিজের ভাবনায় চুপ থাকতে দেখে সবার মনোযোগ আকর্ষণ করল ছোট করে কেশে নিয়ে। সবাই জাগরুক দৃষ্টিতে মনোযোগী হলে নিসান ফাল্গুনীকে উদ্দেশ্য করে বলল, সবটাই তো শুনলে ফাল্গুনী, তোমাদের সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই পরিস্থিতির বাঁকে বাঁক নিয়ে নিজ গতিতে বয়ে চলেছে। তোমরা কেউ শতভাগ নির্দোষ না হলেও শতভাগ দোষীও নাও, না তুমি, না জাগ্রতদা, আর না তার মা। সবাই পরিস্থিতির শিকার ছিলে। এবার অতীত হাতড়ানো বন্ধ করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাও দুজন। কে কতটা দোষী আর কে কতটা নির্দোষ এ হিসেব আর কত চলবে? এবার মান অভিমান ভুলে নতুন করে শুরু করো সবটা। তখনকার পরিস্থিতি ছিল বিচ্ছেদ আর বিচ্ছিন্নতার, এখনকার পরিস্থিতি আর সময়টা পুনর্মিলনের। সময়ও চায় তোমাদের পুনর্মিলন হোক, নয়তো 4 বছর পর এভাবে একই বাসে পাশাপাশি সিটে দুজনের দেখা হওয়াটা অভাবনীয় আর বিরল নয় কি? পুনর্মিলন তো অনেক পরের কথা, আমি আপাতত একটু একান্ত সময় চাই। ফাল্গুনীর কথার জবাবে নিসান কিছু বলবে তার আগেই জাগ্রত বলে উঠল, তোমার সময় লাগলে নাও, আরও কিছু জানার থাকলে প্রশ্ন করো। আমাকে ক্ষমা না করতে পারলে শাস্তি দাও, কিন্তু ডিভোর্সের জন্য আপিল করার কথা ভুলেও মনে এনো না। ফাল্গুনী, আমার কাছে ফিরে আসাই তোমার শেষ সিদ্ধান্ত হোক। তোমার একান্ত বাধ্যগত আর ব্যক্তিগত শেষ ঠিকানা শুধু আমি হতে চাই। বিলাসী দেবী বিব্রত বোধ করলেন এ ঘরে আর দাঁড়িয়ে থাকতে। আখিকে নিয়ে বাইরে চলে গেলেন তৎক্ষণাৎ। নিসানও বাইরে চলে এলো হুড়মুড়িয়ে। সবার চলে যাওয়া খেয়াল হতেই ফাল্গুনীর বুকের ভেতর হৃৎপিণ্ডের মাঝ বরাবর কামড় দিয়ে ধরল তড়িৎ গতিতে। পা চালিয়ে বাইরে যাওয়ার কথা খেয়াল হতেই পা দুটোকে স্তম্ভিত, জড়ো, অসার বলে মনে হলো ক্ষণিকের জন্য। জাগ্রত সামনে এসে দাঁড়ালো মুহূর্তের মধ্যেই। ফাল্গুনীর তৎক্ষণাৎ ইচ্ছে হলো নিজের বুকের ওপর হাত রাখতে। এত ভয়, সংকোচ আর জড়তাকে সঙ্গী করে পাল্লা দিয়ে চলা হৃৎস্পন্দনের ওপর হাত রেখে থামিয়ে দিতে পুরো স্পন্দন প্রক্রিয়াকে। তবে এসব ভাবনা শুধু মনের গহীনেই ছড়িয়ে ছিটিয়ে আছে ফাল্গুনীর, মুখে এসবের ছিটে ফোটা চিহ্ন অবধি নেই। খুব সহজ ও স্বাভাবিক মুখাবয়ব নিয়ে জাগ্রত সম্মুখভাগ দখল করে দাঁড়িয়ে আছে। জাগ্রত কয়েক সেকেন্ড চুপচাপ দেখল ফাল্গুনীকে, তারপর পুরুষালী গম্ভীর গলায় বলে উঠল, পানির অপর নাম জীবন, ঠিক সেমনই ভোরের অপর নাম হয়তো প্রত্যাশা, আর অন্ধকার রাতের অপর নাম হয়তোবা অপেক্ষা। প্রতিটি রাত মানুষ প্রতীক্ষা করে এমন একটি ভোরের দেখা পেতে, যে ভোর তাদের জীবনে শুধু সূর্যের আলো নয়, নতুন প্রত্যাশার আলোও নিয়ে আসবে। প্রতিটি সকাল প্রতিটি মানুষের জন্য কিছু না কিছু পাওয়ার প্রত্যাশা, আর রাত হল সেই প্রত্যাশা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষা প্রহর। সেই অপেক্ষার প্রহর শেষে কেউ চোখ খুলে ভোরের আলোয় নিজের প্রত্যাশার বিসর্জন দেখতে পায়, আবার কেউ ভোরের আলোর সাথে প্রত্যাশার আলোকেও গায়ে মেখে উষ্ণ অনুভবে তৃপ্ত হয়। আজ থেকে আগামী প্রতিটি রাত আমি সেই অপেক্ষা নামক প্রহর গুনব এমন একটি ভোরের আশায়, যে ভোর আমাকে তুমি নামক প্রত্যাশার উষ্ণ আলোয় ভিজিয়ে দেবে আর সিক্ত করবে তোমার উপস্থিতি। অপেক্ষার শেষ প্রহরে যদি প্রত্যাশার আলো হয়ে আমি না আসি, তাহলে? জানি না, ভেবে দেখা হয়নি, এমন উদ্ভট চিন্তা আমার মাথায় আসে না। আমি পরিস্থিতি ভেদে চিন্তাভাবনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তোমাকে এখনও নিজের করে পাওয়াই হলো না, পাওয়ার আগেই হারিয়ে বসলাম দুবার। এবারও কিছুটা তেমনই পরিস্থিতি, এবার দিয়ে হবে 3 বার। চিন্তা করো, 3 বার হারাতে বসেও ফিরে পাওয়ার আশা রাখি যেখানে এক আকাশ সমান, সেখানে না পাওয়ার এক চুল সম্ভাবনা চিন্তা করে অস্বাচ্ছন্দ্য বোধ করব কেন? আমি এবার ভীষণভাবে আশাবাদী, ভীষণভাবে। নিস্তব্ধ পুরো রুমের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রইল একটি অসম্পূর্ণ সম্পর্কের তিক্ত স্মৃতির খোলস অন্বেষণ। খোলাসা হলো কত শত অভিযোগের ঝাঁক ঝাঁক অভিযোগনামা। রুমটা এখন খালি হলেও রুমে রয়ে গেল কিছু দীর্ঘশ্বাসের তীব্র গন্ধ। ফাল্গুনী বেরিয়ে গেছে রুম থেকে। জাগ্রতর আশাবাদী হওয়ার অনুরাগী কণ্ঠ মাথা ধরিয়ে দিয়েছে তার। কেমন যেন দপদপ করে উঠেছে মস্তিষ্ক জুড়ে। তাই আর দাঁড়ায়নি জাগ্রতর সামনে, ত্রস্ত পায়ে বেরিয়ে গেছে বাইরে। জাগ্রত আর কি করবে? দীর্ঘ এক শ্বাস রুমের ভেতরে রেখে চলে গেছে বাইরে। বাড়িটা প্রতিবেশীদের, তেমন কোনো গভীর সম্পর্ক নেই তাদের সাথে। আর কি কখনো আশা হবে এখানে? যদি আশা হয় তবে সেদিন শুধু স্মৃতি হয়ে রবে আজকের দিনটা। জাগ্রত বাইরে এসে দেখে হাতে গোনা একজন মানুষ আছে বাড়ির মানুষ ছাড়া। সবাই চলে গেছে নিজ গন্তব্যে। শুধু চেয়ারম্যান, যাকে সবকিছু দেখাশোনার দায়িত্ব দিয়ে গেছিলেন, সেই বসে আছে শুভর সাথে। পাশে আবার নিসানও যোগ দিয়েছে খোশ গল্পে। নিসান জাগ্রতকে আসতে দেখে বলল,
জাগ্রতদা এসেছো? চলো তো একটু বাইরে থেকে ঘুরে আসি। তুমি আমি যে খাইনি তা কেউ জানতো না, তাই বেঁচে যাওয়া খাবারগুলো সবটাই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে। চলো যাই। আমাকে আবার আজকেই ফিরে যেতে হবে বরিশাল, তাই দেরি করতে চাচ্ছি না। আখিকে নিয়ে রিস্ক নিতে চাই না। বেশি রাত হয়ে গেলে এত দূরের পথে জার্নি করা তো মুশকিল। নিসান আর আখি বেরিয়ে পড়েছে। এলাঙ্গা থেকে এক গাড়িতে নবীননগরে যাওয়া যাবে, আবার সেখান থেকে বাস ধরে সোজা বরিশাল। সবাইকে বিদায় জানিয়ে যেই না দুজনে বেরোবে, তখনই আগমন হলো নতুন একজনের। আগন্তুকের মুখ দর্শন করে আখি খানিক গুটিয়ে গেল। নিসানের বাহু জাপটে ধরে চেয়ে রইল মাঠের দিকে। যারা যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।